লাশের রাজনীতি করছে জামাত ইসলামী। জামাত ইসলামের জন্মলগ্ন থেকে তাদের উগ্রবাদ, তাদের বদমেজাজ, তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এই সব কিছুই আজকের দিন পর্যন্ত সেটি কন্টিনিউ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ জামাত নামক এই গজব থেকে কবে মুক্তি পাবেন, কিভাবে মুক্তি পাবেন, সেটি এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গত 17 বছরের ফ্যাসিস্ট আমলে জামাত ইসলামের উপর দমন নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের অনেক নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। একথা সত্য, কিন্তু প্রশ্ন হলো জামাতের প্রতি তৎকালীন সরকারের যে দমন নিপীড়ন সেটি কেন হয়েছে? সেটি কি বাংলাদেশের সপক্ষে রাজনীতি করবার অপরাধে করা হয়েছে, নাকি বাংলাদেশের জাতি এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জামাত রাজনীতি করতে গিয়ে তৎকালীন সরকারের দমন নিপীড়নের শিকার হয়েছিল? এর কোনোটিই হয়নি। জামাতে ইসলামী নির্যাতনের শিকার হয়েছে তাদের ঐতিহাসিক কারণে, তাদের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, ঐতিহাসিক অপরাধের কারণে তারা বিচারের মুখোমুখি হয়েছে। আর যতটুকু রাজনৈতিক দমন নিপীড়নের শিকার হয়েছে সেটি বিএনপির সাথে জোটগত রাজনৈতিক ধারাবাহিকতার কারণে বিএনপির প্রতি যে অবর্ণনীয় জুলুম, অত্যাচার এবং নির্যাতন হয়েছে তার অংশ হিসেবে হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জাতীয় স্বার্থে কোন কর্মসূচি তারা দিয়েছিল বা পালন করেছিল যে কারণে তৎকালীন সরকার তাদেরকে দমন নিপীড়ন করেছে? এমন কোনো উদাহরণ এই জামাত ইসলাম কি কখনো দিতে পারবে? আজকে গণঅভ্যুত্থানোত্তর সময়ে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা হয়েছে, পার্লামেন্ট বসেছে। বাংলাদেশের অত্যন্ত দুর্ভাগ্য যে এই পার্লামেন্টে এই জামাত ইসলামী বাংলাদেশ বিরোধী শক্তি তারা বিরোধী দলের আসনে বসেছে। আমি বরাবর বলেছি, এখনো বলছি যে বাংলাদেশের জাতীয় সংসদ আজকে কলঙ্কিত হয়েছে। তারপরেও আমাদের প্রত্যাশা ছিল যে সরকারের ইতিবাচক কর্মসূচিগুলোকে ধারণ করে, সরকার যে ইতিবাচক রাজনীতির যে মনোভাব সেটিকে শ্রদ্ধা করে তারা বাংলাদেশের রাজনীতিতে একটি সুবাতাস বইবার আভাস দেবেন এবং সহযোগিতা করবেন। কিন্তু সেটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাতেই রয়ে গেল। আবার বাংলাদেশের রাজনীতিকে অহেতুকভাবে উত্তপ্ত করা হচ্ছে, সহিংস করা হচ্ছে। ভূমিধস পরাজয়ের পরে বাংলাদেশে এই জামাত ইসলামী এবং তাদের জন্ম দেয়া সন্তান এনসিপির কোনো রাজনীতি না থাকার পরে তারা প্রতিদিনই নানান রকম বাহানা খুঁজছে, নানান রকম ইস্যু খুঁজছে তাদের হিংসাত্মক উগ্রবাদী রাজনৈতিক চরিত্রকে প্রকাশ করবার জন্য। 11 দলের নামে তারা যে ঐক্য করেছে, জোট করেছে, সেই জোটের কয় দলের কয়টা ভোট বাংলাদেশের রাজনীতির মাঠে রয়েছে? তাদের কতটুকু ভূমিকা রয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সার্বভৌমত্ব সুরক্ষার জন্য? অথচ প্রতিদিনই আজকে অবাধ মিডিয়ার কল্যাণে আমরা দেখছি তাদের হুঙ্কার, তাদের গর্জন, তাদের আস্ফালন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে স্থিতিশীল বাংলাদেশের জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আজকে সহনশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য আস্থা, বিশ্বাস, ভালোবাসা, পরমত, সহিষ্ণুতা এই সব দেখবার জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে কোন দল, কোন মত, কোন জাতি, কোন গোষ্ঠী এর কোনো কিছুই বাংলাদেশের আপামর জনতা তোয়াক্কা করেননি। তো সুতরাং সেখানে আজকে জুলাইয়ের একক দাবিদার বা জুলাইয়ের টেন্ডার জামাত ইসলামী কি করে নেয়? কি করে তারা জুলাইয়ের নামে অনর্থক বিভ্রান্তিমূলক বিতর্ক সৃষ্টি করে আজকে জাতিকে আবার বিভাজিত করছে? আবার আমাদের ভাইয়ে ভাইয়ে, জাতিতে জাতিতে, আমাদের গোষ্ঠীতে গোষ্ঠীতে তারা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করবার চেষ্টা করছে। আজকে কথায় কথায় বিনা ইস্যুতে আন্দোলনের ডাক দিচ্ছে, আন্দোলন করবে, হুমকি করবে। সরকার কিভাবে সে আন্দোলন মোকাবেলা করবে, বিএনপি কিভাবে সে আন্দোলন মোকাবেলা করবে, উত্তর দেবে, সেটি সরকার এবং বিএনপির বিষয়। কিন্তু সাধারণ জনগণ এই যে সহিংস রাজনীতি, এই যে কথার রাজনীতি, এই যে উত্তপ্ত পরিস্থিতি, এটি কিন্তু আর দেখতে চায় না। আজকে বাংলাদেশের মানুষ সর্বতোভাবে শান্তি চাচ্ছে, রাজনৈতিক স্থিতিশীলতা চাচ্ছে। আজকে সকলে মিলেমিশে আমাদের এই 17 বছরের ভঙ্গুর অর্থনীতিকে, শিল্প ব্যবস্থাকে, অর্থনীতিকে, কালচারকে, শিক্ষাকে এবং জাতীয় বিপর্যয়গুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারি সেই পথ বাংলাদেশের মানুষ খুঁজছে। কিন্তু অপরদিকে তথাকথিত এই বিরোধিতার নামে উগ্রবাদী কথিত রাজনৈতিক শক্তি তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আবার অস্থিতিশীল করবার চেষ্টা করে যাচ্ছে।